দীপক ব্যাপারী, মানিক ফকির এনাদের সবসময়ের জন্য মিশন হচ্ছে বিজেপি এবং আরএসএসের সমস্ত এজেন্ডা, প্রোপাগান্ডা সব কিছুকে নস্যাৎ করা। বিজেপির শাসনের থেকেও মমতা ব্যানার্জির শাসন আরও খারাপ, শুভেন্দু অধিকারীর থেকেও মমতা ব্যানার্জি খারাপ। নওশাদ সিদ্দিকীর মাধ্যমে বা আইএসএফের মাধ্যমে বিজেপি যে উপকৃত হচ্ছে, গদি মিডিয়া যে উপকৃত হচ্ছে, বিজেপি আরএসএস তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যে সুবিধা পাচ্ছে, সেটা তো একেবারে পরিষ্কার জলের মতো। সেই জন্যে দীপক ব্যাপারী সেগুলোকে প্রকাশ করেছেন, আর এটাই হয়ে গেছে তার সবচেয়ে বড় অপরাধ। রাজনীতির ময়দানে কারণে মামলা করে মুখ বন্ধ করা যায়? তোমার কার্যক্রম মানুষের মুখ বন্ধ করবে। তুমি যখন সত্যিকারের বিজেপি বিরোধী পদক্ষেপ গ্রহণ করবে তখন মানুষের মুখ এমনিই বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম টপিক তরঙ্গে। আমি মোস্তাফিজুর রহমান। আজ আমাদের আলোচনার বিষয় হলো সমাজকর্মী দীপক ব্যাপারী ও মানিক ফকিরের রাজনৈতিক তরজা। সম্প্রতি সমাজকর্মী দীপক ব্যাপারীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় নিয়ে একটা তোলপাড় শুরু হয়েছে এবং তার সাথে সাথে মানিক ফকিরকে নিয়েও বিভিন্ন লেখালেখি, তার পক্ষে বিপক্ষে একটা তরজা দেখা দিচ্ছে। সম্প্রতি কয়েকদিন আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক দীপক ব্যাপারীর নামে হাইকোর্টে একটি মামলা করেছেন যে দীপক ব্যাপারী নওশাদ সিদ্দিকীর নামে মিথ্যা অভিযোগ করেছে ইত্যাদি মর্মে নওশাদ সিদ্দিকী দীপক ব্যাপারীর নামে কেস করেছেন। তো দীপক ব্যাপারী সে একজন ইউটিউবার, সে একজন সমাজকর্মী, সে একজন সাংবাদিক এবং অবশ্যই দীপক ব্যাপারী তার সবচেয়ে বড় যে অবদান এই সমাজের জন্য, এই বাংলার মানুষের জন্য, সেটা হচ্ছে বিজেপি এবং আরএসএসের যত প্রোপাগান্ডা রয়েছে সেই সমস্ত প্রোপাগান্ডাকে নস্যাৎ করা। 2021 সালের দিক থেকে দীপক ব্যাপারীর চ্যানেল আমাদের নজরে আসে, বিশেষ করে আমার নজরে আসে। তখন থেকেই আমার দীপক ব্যাপারীর পদক্ষেপ, তার কথাবার্তা, তার সাংবাদিকতা এবং তিনি যে বিজেপি এবং আরএসএস বিরোধী একটা মিশন নিয়ে ময়দানে নেমেছেন সেটা তখন থেকেই বুঝেছিলাম। তো দীপক ব্যাপারী সে যে বিজেপির বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে তাতে বিজেপির ঘুম হারাম হয়ে গেছে। এটা হচ্ছে একটা বড় লক্ষ্য করার বিষয়। আমরা বিগত দিন লক্ষ্য করেছি মুর্শিদাবাদের ধুলিয়ানে যে বিজেপি এবং আরএসএস একটা বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা, প্রোপাগান্ডা করতে চেয়েছিল এবং অনেক মানুষের ক্ষতিও করেছে। সেই সমস্ত জায়গায় দীপক ব্যাপারী তিনি বিজেপি এবং আরএসএসের যে সমস্ত প্রোপাগান্ডা ছিল, যে সমস্ত ষড়যন্ত্রগুলো ছিল, সেই সমস্ত ষড়যন্ত্রগুলো সব মানুষের সামনে উন্মোচন করে দিয়েছেন, সব তাদের মুখোশ খুলে দিয়েছেন। এটা হচ্ছে দীপক ব্যাপারীর কার্যক্রম, সবচেয়ে বড় কার্যক্রম। এটাই হচ্ছে দীপক ব্যাপারীর অপরাধ বিজেপি এবং আরএসএসের কাছে। এবং দীপক ব্যাপারী, মানিক ফকির এনাদের সবসময়ের জন্য মিশন হচ্ছে বিজেপি এবং আরএসএসের সমস্ত এজেন্ডা, প্রোপাগান্ডা সব কিছুকে নস্যাৎ করা এবং তার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই পদক্ষেপ গ্রহণ করবে। তো দীপক ব্যাপারী বেশ কিছুদিন আগে থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি বা পোস্ট এরকম কিছু করেছেন। কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। এই বাংলার বুকে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, একটা পার্সপেক্টিভ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে বিজেপির শাসনের থেকেও মমতা ব্যানার্জির শাসন আরও খারাপ, শুভেন্দু অধিকারীর থেকেও মমতা ব্যানার্জি খারাপ। এই ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটা ছড়ানো হচ্ছে কাদের মাধ্যমে? নওশাদ সিদ্দিকীদের মাধ্যমে, আইএসএফ পার্টির মাধ্যমে। তার কারণ এই বাংলার মানুষ খুব সহজে দেখতে পাচ্ছে যে আইএসএফ ওয়াকাফ বিরোধী আন্দোলন করছে, অর্থাৎ বিজেপি বিরোধী আন্দোলন করছে, কিন্তু বিজেপি নেতারা বাহবা দিচ্ছে, গদি মিডিয়া বাহবা দিচ্ছে, সমস্ত মুসলিমদেরকে ভারত থেকে চলে যেতে বলছে। বিজেপি এবং গদি মিডিয়া মুসলমানদের প্রকাশ্য বিরোধিতা করছে, প্রকাশ্য শত্রুতা করছে, ওপেন বলছে মুসলমানদেরকে কেটে দাও, মেরে দাও, মুসলমানদেরকে তাড়িয়ে দাও, মুসলমানরা পাকিস্তানে চলে যাক, বাংলাদেশে চলে যাক। সেই বিজেপিরা, সেই গদি মিডিয়া নওশাদ সিদ্দিকীর ব্যথায় তারা মর্মাহত হচ্ছে। নওশাদ সিদ্দিকীর কিছু হলে তারা সেটা মিডিয়ায় ফলাও করে দেখাচ্ছে। সেই জন্য দীপক ব্যাপারী বিজেপি আরএসএসের এই নোংরা প্রোপাগান্ডাকে ভাঙার জন্য তিনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে তথ্য পেয়েছেন, যে তার কার্যক্রম ইত্যাদি, সেগুলোর বিষয়ে সমালোচনা তিনি করেছেন। কারণ তার মিশন হচ্ছে বিজেপি আরএসএসের বিরোধিতা করা এবং যে সমস্ত প্রুফগুলো দীপক ব্যাপারী তারা দেখিয়েছেন, দিচ্ছেন, সে প্রুফগুলো তো ফেলে দেওয়া যায় না। আপনি মিলিয়ে নিন, বিগত আগস্টের 20 তারিখে নওশাদ সিদ্দিকী সহ নওশাদ সিদ্দিকীর সঙ্গে যারা ছিলেন সাঙ্গপাঙ্গ তাদেরকে যে গ্রেপ্তার করা হলো ধর্ণা মঞ্চ করতে গিয়ে, পরবর্তীকালে মানিক ফকির সেটা প্রমাণ করে দিয়েছেন বা দেখিয়ে দিয়েছেন যে আদৌ 20 তারিখে ওদের কোনো ধর্নার পারমিশন ছিল না, 18 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু ওরা 20 তারিখে গ্রেপ্তার হওয়ার জন্যই গিয়েছে।
একটা প্রোপাগান্ডা তৈরি করার জন্য গিয়েছে এবং কোনো ধর্নার কোনো মঞ্চ নেই, কোনো প্যান্ডেল নেই, কোনো আয়োজন নেই এবং 2-3 হাজার মানুষকে ডেকে নিয়ে এসে তারা ধর্না শুরু করে দিয়েছে বা ধর্না করতে বসছে। এটা তো বেআইনি। সুতরাং সেই বিজেপি আরএসএসের প্রোপাগান্ডার বিরুদ্ধে তারা কথা বলেছেন। যে বিজেপি আরএসএস নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হলে বা নওশাদ সিদ্দিকীর কিছু হলে তারা ফলাও করে সেটা দেখায়, অন্য রাজ্যের মুসলমানরা যখন হত্যা হয় বা এই রাজ্যের মুসলমানদের যখন গোরক্ষক বাহিনী আরএসএসরা যখন হত্যা করে, তাদেরকে পিটিয়ে মারে, সেসবগুলো তো গদি মিডিয়ায় ফলাও করে দেখানো হয় না। সুতরাং নওশাদ সিদ্দিকীর মাধ্যমে বা আইএসএফের মাধ্যমে বিজেপি যে উপকৃত হচ্ছে, গদি মিডিয়া যে উপকৃত হচ্ছে, বিজেপি আরএসএস তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যে সুবিধা পাচ্ছে, সেটা তো একেবারে পরিষ্কার জলের মতো। সেই জন্যে দীপক ব্যাপারী সেগুলোকে প্রকাশ করেছেন, আর এটাই হয়ে গেছে তার সবচেয়ে বড় অপরাধ। রাজনীতির ময়দানে এটাই স্বাভাবিক যে একজন আরেকজনের বিরুদ্ধে বলবে, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো একটা কিছু ক্লু পেলে সেই ক্লু দিয়ে সমালোচনা করবে, এটা স্বাভাবিক। রাজনীতির ময়দানে সমালোচকদের জবাব দিতে হয় তার কার্যক্রম দেখিয়ে। রাজনীতির ময়দানে এই যে হুটহাট করে মামলা করে দেওয়া কারোর নামে, যারা তখর রাজনীতিবিদ তাদের পদক্ষেপ এরকম নয়। যারা ভীতু, যাদের কোনো ভয় রয়েছে, তারাই কিন্তু এরকম কাজ করে। আপনি মিলিয়ে নিন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধী যে ভারত জোড়ো পদযাত্রা শুরু করেছিলেন, তাতে নরেন্দ্র মোদী ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় পেয়ে গিয়ে রাহুল গান্ধীর একটা মাত্র বক্তব্য, সেই বক্তব্যকে কাজে লাগিয়ে রাহুল গান্ধীর নামে কেস ঠুকে দিল, মামলা করে দিল। আসলে নরেন্দ্র মোদী ভয় পেয়ে গিয়েছিল। আর ভয় তারাই পায় যাদের ভিতরে দাল মে কুছ কালা হয়। তো আজকে নওশাদ সিদ্দিকী দীপক ব্যাপারীর নামে যে মামলা করেছে, তার দ্বারা কী প্রমাণ হয়? দীপক ব্যাপারীর মুখ আটকে দেবে বা আরও কোনো সাংবাদিক বা আরও কয়েকজনের কারোর মুখ বন্ধ করে দেবে? তাই কখনো হয়? রাজনীতির ময়দানে কারণ নামে মামলা করে মুখ বন্ধ করা যায়? তোমার কার্যক্রম মানুষের মুখ বন্ধ করবে। তুমি যখন সত্যিকারের বিজেপি বিরোধী পদক্ষেপ গ্রহণ করবে, তখন মানুষের মুখ এমনিই বন্ধ হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত তোমার কার্যক্রম বিজেপি আরএসএসকে সহযোগিতা করবে, কারোর মুখ তুমি বন্ধ করতে পারবে না। আচ্ছা, মমতা ব্যানার্জির নামে প্রতিদিন কত সাংবাদিক কত কিছু বলছে। মমতা ব্যানার্জি কারণে মামলা করতে গেছেন? যারা কাজের মানুষ তারা কাজ করে যাবেন, পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমি দীপক ব্যাপারীর লাস্ট লাইভটা দেখলাম, তিনি দারুণ একটা তথ্য দিয়েছেন যে নওশাদ সিদ্দিকীর নামে যে বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার যে অভিযোগ তিনি করেছেন, সেই অভিযোগ মূলত তিনি করেননি। মূলত তিনি ওই তথ্যটা প্রচার করেছেন। মূলত নওশাদ সিদ্দিকীর নামে বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার বা কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক বা টাকা লেনদেন ইত্যাদির অভিযোগ করেছেন তাদের বাড়ির মুরব্বি, তার চাচা ইসমাইল সিদ্দিকী। তাহলে নওশাদ সিদ্দিকী কার নামে মামলা করবে? এখন নওশাদ সিদ্দিকী তার চাচা ইসমাইল সিদ্দিকীর নামে মামলা করবে? ইসমাইল সিদ্দিকীকে মোনাফেক বলবে নওশাদ সিদ্দিকীর ভক্তরা? অমুসলিম, কাফের, বেঈমান এগুলো বলে ফতোয়াজারি করবে? সাধারণত যেগুলো করা হয়, যে আইএসএফের বিরোধিতা করলে, নওশাদ সিদ্দিকীর কোনো একটা অভিযোগ করলে সে মুনাফেক, বেঈমান ইত্যাদি হয়ে গেছে। আজকে দীপক ব্যাপারীর যে কার্যক্রম, তার যে এই সমাজের বুকে, বাংলার বুকে যে সম্প্রীতির প্রতি যে অবদান, বিজেপি আরএসএসের বিরুদ্ধে তার যে অবদান, এই অবদান অনস্বীকার্য, এই অবদান ভোলা যায় না। আজকে মুর্শিদাবাদের বুকে যখন একজন মাদ্রাসার শিক্ষককে আসামের পুলিশ জঙ্গি দোষারোপ করে গ্রেপ্তার করেছিল, তখন এই দীপক ব্যাপারী তিনি ওই মাদ্রাসায় গিয়ে কভারেজ করেছিলেন। সেখানকার মানুষজনের কাছ থেকে তিনি বক্তব্য নিয়েছিলেন এবং সেগুলো সম্প্রচার করেছিলেন। তার যে বাচনভঙ্গি, তার যে স্টাইল, এটা একটা অসাধারণ। যে মাদ্রাসা শিক্ষককে জঙ্গি বলে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সমস্ত জঙ্গি তকমা দেওয়া মাদ্রাসা বা শিক্ষকদেরকে নিয়ে গদি মিডিয়া আরও সেগুলোকে উস্কানি দিয়েছিল, বা প্রতিবারে তাই করে গদি মিডিয়া। মুসলমানদের নামে কোনো একটা মিথ্যা অপবাদ পেলেই গদি মিডিয়া সেগুলোকে প্রচার করে। তার কোনো সত্য মিথ্যা যাচাই হয় না, তার নামে কখনো কেউ মামলা করতে যায় না, মামলা করে না। নওশাদ সিদ্দিকী কখনো মামলা করেনি গদি মিডিয়ার বিরুদ্ধে। গদি মিডিয়ার বিরুদ্ধে মামলা করেছে একজন হিন্দু ভাই, তার নাম হচ্ছে সুজয় মণ্ডল, এক্স কমান্ডো। এক বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? আজ বেরিয়ে যান, কাল পাকিস্তানে চলে যান, এই সমস্ত কথার বিরুদ্ধে মামলা করেছে সুজয় মণ্ডল, যিনি একজন হিন্দু ভাই। নওশাদ সিদ্দিকী মামলা করেনি গদি মিডিয়ার বিরুদ্ধে। গদি মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে যারা কাজ করে চলেছেন, তার নাম হচ্ছে দীপক ব্যাপারী, তার নাম হচ্ছে মানিক ফকির। এটা আমাদেরকে কখনো ভুললে চলবে না। যদি আমরা এই অবদানকে ভুলে যাই, তাহলে আমাদের উপরে ধিক্কার। আজকে কোনো মাদ্রাসা শিক্ষককে, কোনো মাদ্রাসাকে যদি জঙ্গি তকমা দেওয়া হয়,
সেখানে হাজারটা মুসলিম সাংবাদিক গিয়ে যদি কভারেজ করে তার কোনো মূল্য সেরকম থাকবে না। কিন্তু সেখানে দীপক ব্যাপারী, মানিক ফকিরের মতো একজন যদি গিয়ে কভারেজ করে, একজন গিয়ে যদি বলে যে এই মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না, আমরা কভারেজ করছি, আমরা বলছি আমরা হিন্দু হয়ে, তাহলে তার মূল্য সবচেয়ে বেশি। এই গুরুত্বটা মুসলমানদেরকে বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। অন্ধভক্তি দিয়ে কিছুদিন চলে কিন্তু স্থায়ী হয় না সেই জিনিস। আজকে দীপক ব্যাপারী নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আইএসএফের বিভিন্ন ভক্তরা চালাচ্ছেন। কোথাকার এক মঞ্জুর খান, সেখানে দীপক ব্যাপারী একটা কমেন্ট করেছেন যে হ্যাঁ এটা অনেকে জানে না, ব্যাস হয়ে গেল কেল্লা ফতে। হ্যাঁ, একজন শিয়া, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিভিন্ন উল্টোপাল্টা মিথ্যা কথা লিখেছেন, সেখানে দীপক ব্যাপারী এটা কেন লিখলো যে হ্যাঁ এটা অনেকে জানে না? আরে ভাই, দীপক ব্যাপারী তোমার ইতিহাস জানে না ভাই। দীপক ব্যাপারী একজন হিন্দু বা একজন অমুসলিম বা একজন নাস্তিক মানুষ, তার ইসলামের ইতিহাস জানার কথা নয়। ইসলামের ইতিহাস জানানোর দায়িত্ব তোমার। তুমি আরেকজন ব্যক্তির উপরে তোমার রাজনৈতিক রাগ ঝাড়ার জন্য তুমি তার নামে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছ, এটা কেমন ধরনের নীতি? দীপক ব্যাপারী সে একজন অমুসলিম ব্যক্তি, তার মূল টার্গেট হচ্ছে যে নওশাদ সিদ্দিকী বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সে বিজেপি এবং আরএসএসের প্রোপাগান্ডায় আরও ঘি ঢালছে। সুতরাং তার বিরুদ্ধে দীপক ব্যাপারীর কার্যক্রম, তার বিরুদ্ধে দীপক ব্যাপারীর অবস্থান। তো তার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তিনি আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, এই সিদ্দিকী নামটা দেখে তিনি ভুল করেছেন, ভুল করে একটা কমেন্ট করেছেন। তিনি জানেন না, জানার কথাও না। আর এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার বিষয় নয়। এটা আমরা প্রথমেই দেখে বুঝতে পেরেছি যে ইনি মূলত আবু বকর সিদ্দিকীকেও চেনেন না আর অন্য বিষয় কিছু জানেন না। এনার মূল টার্গেট হচ্ছে নওশাদ সিদ্দিকী। বরঞ্চ আমাদের এটা বোঝা উচিত যে নওশাদ সিদ্দিকীর কার্যক্রমের জন্য আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও মানুষ আঙুল তুলছে। আজকে তার বাড়ির চাচা তার বিরুদ্ধে কথা বলছেন। এই যে আব্বাস সিদ্দিকী 2021-এর বিধানসভায় বিভিন্ন জায়গায় যখন ভোট প্রচারে গিয়েছে, সব জায়গায় গিয়ে প্রচার করেছে যে নবী রাজনীতি করেছেন, রাজনীতি করা সুন্নত, তাই আমি রাজনীতি করি। কত বড় মিথ্যা কথা চিন্তা করতে পারছেন? এই গণতন্ত্র রাজনীতি রাসূলুল্লাহ করেছিলেন? এই গণতন্ত্র রাজনীতি তো ইসলামের সঙ্গে যায় না। ইসলাম এই রাজনীতির কথা বলিনি। তাহলে তুমি কেন মিথ্যা কথা মানুষকে বলে মানুষের আবেগকে কাজে লাগাচ্ছ ভাই? তোমার চাচার নামে মামলা করবে, তোমার চাচাকে মুনাফিক বলে গালাগালি করো দেখি, সেখানে তুমি পারবে না। কেন? দীপক ব্যাপারী একজন হিন্দু ভাই, সেই জন্য হিন্দুর নামে আমি বলে দিতে পারি ইসলাম বিদ্বেষী, আরএসএসের দালাল ইত্যাদি ইত্যাদি। ভাই, আরএসএসের দালাল যদি হতো তাহলে দীপক ব্যাপারীর নামে গদি মিডিয়া, বিজেপি তারা বাহবা দিত। শুভেন্দু অধিকারী ডাইরেক্ট মিডিয়ার সামনে দীপক ব্যাপারীর বিরুদ্ধে বলতো না, মানিক ফকিরের বিরুদ্ধে বলতো না, তারা যদি বিজেপির হয়ে কাজ করত। বিজেপির নেতাকর্মী, গদি মিডিয়া তাদেরকে বাহবা দিচ্ছে যারা বিজেপির হয়ে কাজ করছে। এবারে জনগণ বুঝে নিন কারা বিজেপির হয়ে কাজ করছে। দীপক ব্যাপারী কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট করেছিল। সে ফেসবুক পোস্টে লিখেছিল যে আব্বাস সিদ্দিকীর পার্টিতে নবীজি যোগদান করেছেন, এরকম একটা কথা তিনি লিখেছিলেন। এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। আসলে দীপক ব্যাপারী যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে আব্বাস সিদ্দিকী ভাঙড়ে গিয়েছে মিলাদুন্নবীর মাহফিল করতে। সে মিলাদ মাহফিলে গিয়ে দিন ধর্মের ইসলামের কথা না শুনিয়ে মানুষকে রাজনীতি করাচ্ছে। সেখানে কোনো একজন নেতার নামে একটা আজে বাজে কথা বলে দিয়েছে। তো মিলাদ মাহফিলে গিয়েছে দিন প্রচার করতে, ইসলামের খেদমত করতে, না রাজনীতি করতে গিয়েছে? সেই জন্য দীপক ব্যাপারী কটাক্ষ করে বলেছেন যে নবীজি কি আব্বাসের পার্টিতে যোগ দিয়েছেন, যে আব্বাস যেখানে দিন ধর্ম প্রচার করতে যাচ্ছে বা ইসলামের মাহফিলে যাচ্ছে সেখানে গিয়ে সে রাজনীতির কথা বলছে। আর এই মিথ্যা কথা সব জায়গায় গিয়ে বলছে যে নবীজি রাজনীতি করেছেন তাই আমি রাজনীতি করছি, রাজনীতি করা সুন্নত। ভাই, নবীজি তোমার মতো রাজনীতি করেছেন? তোমার এই রাজনীতি নবীজি সুন্নত? নবীজি সুন্নত রাজনীতি কি বোঝো? কখনো পড়াশোনা করেছো? খোলাফায়ে রাশিদিনের ইতিহাসটা পড়ো, নবীজি রাজনীতি কাকে বলে বুঝতে পারবে। আজকে নওশাদ সিদ্দিকীর উপরে আরও যে সমস্ত অভিযোগ যেগুলো এসেছে বা যারা করেছেন তাদের সবার নামে নওশাদ সিদ্দিকী মামলা করতে গিয়েছে বা মামলা করেছে। মানহানির, মৃন্ময়ী বিলকিসের নামে মামলা করেছে, বা আরও যারা বিভিন্ন কথা বলেন তাদের নামে মামলা করেছে। আর রাজনীতির ময়দানে মামলা করে চলা যায়? রাজনীতির ময়দানে মামলা করে কারা? বিজেপি আরএসএস মামলা করে। নরেন্দ্র মোদী জনগণের মুখ বন্ধ করার জন্য, জনগণকে ভয় দেখানোর জন্য ওমর খালিদ, সার্জিল ইমাম এদেরকে গ্রেপ্তার করে রেখেছে। আজকে 6 বছর ধরে বিনা বিচারে জনগণকে ভয় দেখাচ্ছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বললে তাদের গ্রেপ্তার করা হবে। তারপরেও কাউকে আটকাতে পেরেছে? কাউকে আটকাতে পারেনি। কারণ যত মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করবে কেউ, মানুষের মুখ তত খুলবে। মামলা করে কারোর মুখ বন্ধ করা যায় না। মুখ বন্ধ করতে গেলে আসল পদক্ষেপ দেখাতে হয়, কার্যক্রম দেখাতে হয়।
এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আপনি চিন্তা করুন তো, মানিক ফকিরের মতো একজন ব্যক্তি, এরকম একজন ব্যক্তি আপনি দেখান তো, যিনি মুসলমানদের সঙ্গে এমনভাবে মিশে চলেন যেটা একটা সম্প্রীতির একটা বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। অবশ্যই দীপক ব্যাপারী এবং মানিক ফকির এদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, তোমার থেকে ভিন্ন হতে পারে, তাতে সমস্যা কি? আমাদের কাছে তো এটাই গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত যে মানিক ফকির, দীপক ব্যাপারী এদের মতো হিন্দু মানুষেরা চাইলেই বিজেপি করতে পারতেন, তাদের জন্য বিজেপির দরজা খোলা আছে। চাইলেই আরএসএস করতে পারতেন, তাদের জন্য আরএসএস দরজা খোলা আছে। কিন্তু তারা বিজেপি আরএসএস করেননি। তারা হিন্দু মুসলিম শিখ ইসাই এই সম্প্রীতির রাস্তাকে তারা গ্রহণ করেছেন, এটাকে তারা বাছাই করে নিয়েছেন। এটাই সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে বড় বিষয়, দীপক ব্যাপারী, মানিক ফকিররা বিজেপি আরএসএসের বিরুদ্ধে কাজ করছেন। চাই সে তারা টিএমসির হয়ে কাজ করুন না, সমস্যা নেই। আর যে পার্টির হয়ে কাজ করুন, টিএমসি, কংগ্রেস, সিপিএম, যে পার্টির হয়ে কাজ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যে বিজেপি আরএসএসের ঘুম হারাম করে দিয়েছে, এটাই সবচেয়ে বড় দেখার বিষয়, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই ভারতবর্ষের বুকে এবং বাংলার বুকে যারা হিন্দু মুসলমানের আবেগকে কাজে লাগিয়ে বিজেপি আরএসএস হিন্দু ভোটকে আলাদা করতে চাইছে এবং সেই আগুনে ঘি ঢেলে কিছু মুসলিম নেতা একত্রিত হয়েছে, তারা মুসলমানদেরকে আলাদা করছে। এই প্রোপাগান্ডার বিরুদ্ধে মানিক ফকির এবং দীপক ব্যাপারীরা কাজ করছেন। তারা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে কাজ করছেন। তারা হিন্দু হওয়ার পরেও বিজেপি আরএসএসে না গিয়ে মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন। বিজেপি আরএসএসের প্রত্যেকটা পদক্ষেপকে চ্যালেঞ্জ করছেন প্রতিটা পদে পদে। এটাই সবচেয়ে বড় বিষয়। কই নওশাদ সিদ্দিকী, তুমি তো একদিন করতে পারলে না? গদি মিডিয়ার বিরুদ্ধে একদিন তো বাইট দিতে পারলে না? ময়ূখ রঞ্জন ঘোষের স্টুডিওতে বসে তার মুখের ওপর কথা বলতে পারলে না? তো আজকে এই বাংলার নওশাদ সিদ্দিকী এবং তার কিছু সাঙ্গপাঙ্গ যারা একত্রিত হয়ে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাইছে যে মমতা বিজেপির থেকে আরও খারাপ। এই ন্যারেটিভ কখনো মেনে নেওয়া যায় না। আরএসএস যে আজকে বিভিন্ন জায়গায় যে সংগঠন মজবুত করেছে, তার জন্য দায়ী কারা? আমরা দায়ী। আমরা তাদের বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে পারিনি। যদি আমরা এখনও না ভাবি আর ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডায়লগকে আমরা যদি প্রচার করি যে মানিক ফকির, দীপক ব্যাপারী এরা বিজেপির দালাল, এরা মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানদের তথ্য বিজেপি আরএসএসের কাছে পাচার করে, এই সমস্ত গাঁজাখুরি গল্প একমাত্র ওই অন্ধভক্তির মাধ্যমেই ছড়ানো যায়, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমেই ছড়ানো যায়। সচেতন নাগরিকের কাছে এগুলো হয় না, সম্ভব নয়। আমাদের টপিক তরঙ্গ থেকে আজকের বার্তা, দীপক ব্যাপারী এই বাংলার মানুষের জন্য একজন রত্ন, মানিক ফকির এই বাংলার মানুষের জন্য রত্ন। তারা আছে বলে এখনও পর্যন্ত বিজেপি আরএসএস তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না। তারা মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে বলে বিজেপি আরএসএস তাদের ঘুম হারাম হয়ে গেছে। যে আমরা এত চেষ্টা করছি হিন্দুদেরকে আলাদা করার, এত চেষ্টা করছি মুসলমানদেরকে আরেকজন মুসলিম নেতা আলাদা করে ফেলুক, তারপরেও এই সমস্ত দীপক ব্যাপারী, মানিক ফকির এদের মতো মানুষের জন্য আমরা পারছি না। আমাদেরকে বারবার মনে রাখতে হবে, এই ভারতবর্ষের ইতিহাস কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে চলার, আলাদা হওয়ার নয়। আলাদাভাবে স্বাধীনতা সংগ্রাম অনেক দিন ধরে হয়েছে। তারপরে বোম্বাইতে জমিয়ত ওলামায়ে হিন্দের নেতা কর্মীরা, ওলামায়ে কেরামগণ, তারা গান্ধীজিকে ডেকে গান্ধীজির হাতে 1 লাখ টাকা তুলে দেন যে আমরা আলাদা আলাদাভাবে সংগ্রাম করলে হবে না, আমাদের এক হতে হবে হিন্দু মুসলমান। কংগ্রেসের সঙ্গে এক হয়ে যখন লড়াই শুরু করলেন, আন্দোলন শুরু করলেন, তখন ইংরেজরা পালাতে বাধ্য হলো। কংগ্রেস গোটা ভারতবর্ষের বুকে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে সবচেয়ে বড় পার্টি। আজকে পশ্চিমবাংলার বুকেও যদি যে সমস্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, তারাও যদি এই কারণে সমর্থন করে যে পশ্চিমবাংলার বুকে বিজেপি এবং আরএসএসের বিরোধী সবচেয়ে বড় পার্টি হলো তৃণমূল কংগ্রেস, সেই জন্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি, তাহলে সেটা কোনো ভুল নয়। সুতরাং এই সামান্য ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে ওই বিরুদ্ধে কথা বললেই মোনাফেক ফতোয়া, জাহান্নামী ফতোয়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বাজে কথা, এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা, এগুলো মানবতা বিরোধী কথা। রাসূলুল্লাহর একটি হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এরকম কথা বলে যে মানুষরা সব ধ্বংস হয়ে গেল, এই অমুক জাহান্নামী হয়ে গেল, তমুক ধ্বংস, ফাহুয়া আহলাকুহুম, সে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ব্যক্তি, সে নিজেই সবচেয়ে বড় ধ্বংসের মধ্যে রয়েছে। সমালোচকদের কথাকে গুরুত্ব দিতে হবে। সমালোচকরা কোন পয়েন্ট দিয়ে সমালোচনা করছে, সেই পয়েন্ট আমার মধ্যে সত্যিকার আছে কি না, সেই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। তা না হলে এই মামলা করে আরও নিজের ইমেজটা নষ্ট হলো।
আর যে সমস্ত ব্যক্তিত্বরা হিন্দু ধর্মের হওয়ার পরেও তারা বিজেপি আরএসএসের ঝান্ডা না ধরে এই ভারতবর্ষের বুকে বিজেপি আরএসএসের দ্বারা মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই নির্যাতিত মুসলমানদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য যে সমস্ত অমুসলিম ব্যক্তিত্বরা মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, তারা আমাদের দেশের রত্ন। মানিক ফকির, দীপক ব্যাপারী আমাদের দেশের রত্ন, এটা মনে রাখতে হবে। যদি তাদের ভবিষ্যতে কোনো ভুল কার্যক্রম যদি বেরিয়ে পড়ে, সেটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে, তার বিরুদ্ধে সমালোচনা করতে হবে। তার মানে এই নয় যে তাকে একেবারে সমাজ থেকে আলাদা করে দিতে হবে, এটা প্রচার করে দিতে হবে যে সে মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, এটা কখনো নয়। তার কোনো একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায়, সেই পয়েন্টটাকে নিয়ে যাচাই বাছাই করতে হবে, তার সমালোচনা করতে হবে সেই পয়েন্টের বিরুদ্ধে। হ্যাঁ, সে একটা ভুল কথা বলে ফেলেছে, তাতে সমস্যা কী? সে জানে না তাই বলে ফেলেছে, তার জানার কথাও নয়। সে তো একজন আলেম নয় যে আলেম হয়ে এরকম কথা বলেছে। ভাই, সে একজন অমুসলিম ব্যক্তি, বলতেই পারে, সে জানে না, তাই তাকে জানাতে হবে। সে একজন অমুসলিম ব্যক্তি, সে জানেই না ইসলামের মধ্যে শিয়া সুন্নি এদের মধ্যে এত এত ইতিহাসের পার্থক্য, মত পার্থক্য রয়েছে। দীপক ব্যাপারীর নামে যে মামলা করা হয়েছে, সেই মামলা আমরা একেবারেই ঘৃণা জানাচ্ছি। এই মামলা আমাদের কাছে একটা খারাপ বার্তা পৌঁছায় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে পার্টি, এই পার্টির কেমন নীতি আদর্শ, যে তারা যদি কখনো ক্ষমতায় আসে তাহলে মানুষের মুখ বন্ধ করার জন্য মানুষকে তাহলে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে সব। আরে ভাই, কেউ তোমার সমালোচনা করছে, তোমার অভিযোগ করছে, তুমি তার অভিযোগের জবাব দাও তোমার কার্যক্রমের মাধ্যমে। তাহলে তোমার চাচার বিরুদ্ধে তুমি কবে মামলা করবে? ইসমাইল সিদ্দিকী তিনি যে বলছেন যে কোলাঘাটের শেরে পাঞ্জাব হোটেলে বসে সেখানে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছে আমার ভাইপোরা বা আমার বংশের ছেলেরা, তার বিরুদ্ধে তুমি কবে মামলা করবে? যেখানে নরম পাও সেখানে করা যায়। মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব।